হাত ঘড়ির জলটা মুছে কোনো মতে সময়টা দেখলাম। ঘড়িতে রাত 1:20 ল্যাম্পপোস্টের আলো আর বৃষ্টির দাপটে পাড়ার চেনা রাস্তাগুলোও খুব ঝাপসা হয়ে যাচ্ছে। হয়তো প্রকৃতিও আমার অজান্তে আমার দুঃখটাকে আজ আড়াল করতে চাইছে, তাই বৃষ্টিকে দিয়ে চোখের জল মুছিয়ে দিচ্ছে। জানি না অন্যদের কি অবস্থা, তবে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজেই নিজের কাছে ক্ষমাহীন হয়ে গেছি। মনে হয় না কোনো দিনও নিজেকে আর ক্ষমা করতে পারবো বলে। আজ জিতের এই পরিস্থিতির জন্য আমরা কি কোনো অংশেই দায়ী নই? ও তো বারবার বলেছিল ফিরে যাওয়ার কথা, আমরা ফিরে আসিনি। সেদিন যদি ওর কথা শুনতাম, তাহলে আজ হয়তো আমাদের এই পরিস্থিতির মুখোমুখি কখনোই হতে হতো না। 2 বছর আগের কথা। আমি, অতীশ, প্রলয়, জিত ঠিক করলাম প্রলয়ের পিসির বাড়ি যাব। আসলে প্রলয় আমাদের প্রথম প্রস্তাবটা দেয়। আমরা আর কেউ না করে উঠতে পারিনি। কলেজে পড়াকালীন আমরা 4 বন্ধু একসাথে দার্জিলিং টু দীঘা, বকখালি টু মন্দারমণি, পুরী, সিমলা, মানালি আরও কত জায়গায় যে ঘুরে বেরিয়েছি তার হিসাব নেই। আমি, জিত, অতীশ 3 জন স্কুল থেকে কলেজে একসাথে কাটিয়েছি। প্রলয়ের সাথে বন্ধুত্ব হয় কলেজে এসে, তবে এর জন্য বন্ধুত্বে কোনো খামতি পড়েনি। আমাদের 4 জনের জুটি এতটাই প্রচলিত ছিল যে অনেকেই আমাদের 4 বন্ধুকে একসাথে 4 মূর্তি বলে খেতাব দিয়েছিল। কলেজ লাইফের সেই মজা হুল্লোড় করা দিনগুলো চাকুরিজীবী দায়বদ্ধকর জীবনের তলায় হারিয়ে যাচ্ছিল। তাই প্রলয়ের প্রস্তাবে আমরা খুশি হয়েছিলাম। প্রলয় রবিবার আমাদের এই প্রস্তাবটা দেয়। ঠিক হয় আগামী শুক্রবার আমরা প্রলয়ের পিসির বাড়ি যাব। একটু চাপ হবে প্রাইভেট কোম্পানিতে ছুটি ম্যানেজ করা, তবে এই সুযোগটা ছেড়ে দিতেও মন চায় না। শনিবার হাফ ডে, রবিবার এমনি ছুটি, কামাই হলে 2 থেকে 3 দিন হবে। মঙ্গলবার রাতে আমরা এমনি ফিরে পড়ছি। কলেজে থাকাকালীন প্রলয় 2-3 বার বলেছিল ওর পিসির বাড়ি যাওয়ার কথা, তবে যাব করে আর যাওয়া হয়ে ওঠেনি। প্রলয় নিজেও ওর পিসির বাড়িতে তেমন একটা যায়নি, ছোটবেলায় মা বাবার সাথে যেটুকু, আর বড় হয়ে সময় সাপেক্ষে সুযোগ হয়ে ওঠেনি। মাসখানেক আগে ওর পিসি ওকে ফোন করেছিল, বলেছিল যে বয়স হয়েছে তাদের, এখন আর তেমন কোথাও বেরোতেও পারেন না, তাই ও যদি আসে ওর পিসির বেশ ভালোই লাগবে। প্রলয় তখনই বলে দেয় যে আমাদেরকে নিয়েও যাবে। তারপর আমাদের পুরো ঘটনাটা জানায়। যাই হোক, প্রাইভেট অফিস হলেও 3 থেকে 4 বছর কাজ করার জন্য অথবা কাজের গুডউইল বজায় রাখার জন্য আমরা 3 জনেই যে যার অফিস থেকে ছুটিটা পেয়ে গেলাম। 3 জন মানে আমি, অতীশ আর জিত। প্রলয় অবশ্য এসব দিক দিয়ে টেনশন মুক্ত, কারণ আমাদের মতো প্রাইভেট কোম্পানিতে চাকরি করার দুর্ভাগ্যটা ওর আর হয়ে ওঠেনি। প্রলয়ের বাবার ফার্নিচারের বিরাট ব্যবসা। কলেজ কমপ্লিট করার পর বাবার ব্যবসাতেই প্রলয় মন দেয়। কথা মতো আমরা 4 বন্ধু শুক্রবার গিয়ে পৌঁছলাম সাঁতরাগাছি স্টেশন, কারণ এখান থেকেই রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়বে। ও বলাই হয়নি, শুধু প্রলয়ের পিসির বাড়ি যাওয়ার জন্যই আমরা এত উৎসুক ছিলাম তা নয়। আসলে প্রলয়ের পিসির বাড়ি হলো গড়বেতা। ওই স্টেশন থেকে মিনিট 5-এর রাস্তা। জায়গাটার নাম অনেকবার শুনেছি, তবে যাওয়া হয়ে ওঠেনি। এখানেই অবস্থিত গনগনি। এখন অবশ্য জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন নামেই পরিচিত। শুনেছি শিলাবতী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এখানে অপরূপ সুন্দর গিরিখাত। পশ্চিমবঙ্গে থেকেও এই জায়গাটা না দেখলে নাকি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের অসম্পূর্ণতা থেকে যায়। একদিনে কম খরচে ঘোরার জন্য জায়গাটা বেস্ট। তবে আমাদের ইচ্ছা ছিল পিসির বাড়িতে থেকে 3-4 দিন ধরে মজা হুল্লোড় করে ভালো মন্দ খেয়ে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে সম্পূর্ণরূপে উপভোগ করা। এরপর ট্রেনে চেপে 4 বন্ধু একসাথে রওনা দিলাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কত অজানা অচেনা জায়গা পেরিয়ে বৈচিত্র্যময় প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছলাম খড়গপুর স্টেশন। এখানেই ট্রেন প্রথম থামল। কর্মসূত্রে আগেও আমার এই স্টেশনে আসা হয়েছে। এখানে ট্রেন বেশ কিছুক্ষণ থামবে। স্টেশনে এক বয়স্ক ভদ্রলোক লুচি তরকারি ফেরি করছিল। বেলা প্রায় ভালোই হয়েছিল, তাই 4 জন সেখান থেকে লুচি তরকারি খেয়ে কোনো ক্রমে ক্ষুধার্ত পেটকে শান্ত করলাম।
ট্রেন আবার চলতে শুরু করলো। হঠাৎই প্রলয় বলে উঠল, শোন, তোদের সাথে আমার কিছু কথা আছে। আসলে কাল রাতে আমি পিসিকে ফোন করেছিলাম, আমরা সবাই আজকে আসছি এটা বলার জন্য। কিন্তু পিসি বলল পিসি মশাই দাদার খুব শরীর খারাপ, তাই পিসি আর পিসি মশাই ওখানেই গেছে, ফিরতে ফিরতে সোমবার হয়ে যাবে। বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি বন্ধ। সেজন্য আমি তোদেরকে নিয়ে যেন মঙ্গলবার যাই। কিন্তু কি করব বল, ট্রেনে ওঠার আগে তোদের এসব বললে তোরা কেউ আসতিস না। আমার তো কোনো ব্যাপার নয়, তোরা অত কষ্ট করে অফিসে ছুটি নিবি, তারপর সব বিফলে চলে গেলে আমার নিজেরই কোথাও একটা খারাপ লাগতো। তাই তোদের আগে থেকে কিছু বলিনি। এছাড়া আমাদের চারজনেরই ইচ্ছা ছিল কবে থেকে এখানে আসার জন্য। শুধু পিসি নেই বলে সব ইচ্ছা ধূলিসাৎ হয়ে যাবে, এটা তো হয় না। প্রথমে আমাদের তিনজনেরই মনে একটু রাগ হয়েছিল যে প্রলয় কেন সবকিছু আমাদের আগে জানালো না, কিন্তু পরে সবটা শোনার পর বুঝলাম প্রলয় তেমন কিছু ভুল করেনি। তাই অতীশ বলে উঠল, সে নয় ঠিক আছে, কিন্তু থাকবি কোথায় সেটা বল। প্রলয় একগাল হেসে উৎফুল্লের সাথে বলে উঠল, সে ব্যবস্থা আমার, তোরা টেনশন নিস না। ট্রেন আরও বেশ কিছুক্ষণ চলতে চলতে শালবনী স্টেশন পেরিয়ে এসে পৌঁছলো গড়বেতা, মানে আমাদের গন্তব্যস্থান। ট্রেন থেকে নামার পর অতীশ বলে উঠল, আগে থাকা খাওয়ার ব্যবস্থাটা করা যাক নাকি? আমি বললাম, সেসব পরে দেখা যাবে, প্রলয় তো আছেই, আগে একটু সাইট সিন ঘুরে দেখলে হতো না। স্টেশন থেকে বেরিয়ে রোডের দিকে আসতে দেখলাম দুটো ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে। তাদেরই একজনকে প্রলয় বলে উঠল, যাবেন নাকি? একটু আশেপাশে ঘুরে দেখবো। হ্যাঁ যাবো বাবু, বসেন বসেন, আপনাদের জঙ্গল নদী পাহাড় সব ঘুরে দেখাবো। ভ্যান চালকের কথা শুনে আমরা চারজন ভ্যানে চেপে বসলাম। জিৎ জামার পকেট থেকে সিগারেটের বাক্সটা বার করে আমাদের সবাইকে একটা করে সিগারেট দিয়ে নিজেও একটা ধরালো। প্রলয় ভ্যান চালকের উদ্দেশ্যে আবার বলে উঠল, না, আজ সব ঘুরবো না। তুমি আপাতত আমাদের আমলাগোড়া ফরেস্ট রেঞ্জের দিকে নিয়ে চলো। শুনেছি ওখানে নাকি হাতিরা জল খেতে আসে। ভ্যান চালক বলে উঠল, হ্যাঁ বাবু, আপনি ঠিকই শুনেছেন, ভাগ্যে থাকলে আপনার রাস্তাতেই হাতি পারাপার দেখতে পাবেন। এরপর নিজেদের মধ্যে মজা হুল্লোড় আর ভ্যান চালকের সাথে গল্প করতে করতে গড়বেতা হুমগড় রুট ধরে এসে পৌঁছলাম ন্যাশনাল হাইওয়ে 60। এখানেই নাকি রাস্তায় মাঝে মধ্যে হাতি পারাপার হতে দেখা যায়, তবে আমাদের ভাগ্যে সেই দৃশ্য দেখা হলো না। যাই হোক, এবার আমরা হাইওয়ে থেকে জঙ্গলের রাস্তা ধরে এসে পৌঁছালাম আমলাগোড়া ফরেস্ট রেঞ্জ। ভাষায় প্রকাশ করা যাবে না, সে এক অপূর্ব অনুভূতি। লাল মাটির রাস্তার দুপাশে শুধু সারি সারি গাছ, শাল, সেগুন, মহুয়া, আরও নানান অজানা গাছে পরিপূর্ণ এই জঙ্গল। তার সাথে নানান পাখির ডাক, চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। জিৎ হঠাৎ বলে উঠল, ভাই বেলা গড়িয়ে বিকেল হয়ে গেছে, দুপুরের খাবার এখনো পেটে পড়েনি, তোরা কি খিদে তৃষ্ণা ভুলে গেলি নাকি? প্রলয় বলল, না, সে ব্যবস্থা করে এসেছি। তোরা যখন প্রাকৃতিক সৌন্দর্যতা দেখতে ব্যস্ত, তখন আমি নিতাইদার কাছ থেকে খবর নিয়ে এসেছি। সামনে একটা খাবার হোটেল আছে, এবার ওখানেই যাওয়া যাক। নিতাইদা হলো আমাদের ভ্যান চালক। মানুষটা ভীষণ সোজা আর সরল, আমাদের শহর অঞ্চলের মানুষের মতো যান্ত্রিক জটিল নয়। এখানে আস্তে আস্তে নিজের জীবনের প্রায় অর্ধেক অংশ আমাদেরকে গল্প করে দিয়েছেন। নিতাইদার বাড়িও প্রলয়ের পিসির বাড়ির ওপাশেই। প্রলয়ের পিসি পিসমশাইকেও নিতাইদা খুব ভালো করে চেনে। জঙ্গল থেকে বেরিয়ে রোডের ধারে দু তিনটে খাবারের হোটেল, সেখানের একটাতেই আমরা সবাই দুপুরের খাওয়া সারলাম। যদিও তখন দুপুর গড়িয়ে বিকেল। নিতাইদা প্রথমে না করেছিল, তবু আমরা নিজেরাও খেলাম আর জোর করে নিতাইদাকেও খাওয়ালাম। এরপর চারজন আবার সিগারেটে টান দিয়ে ভ্যানে উঠে পড়লাম। জিৎ বলে উঠল, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি, স্টেশন নাকি? প্রলয় বলল, আশেপাশে একটা থাকার ব্যবস্থা করতে বলেছি নিতাইদাকে, সেখানেই যাচ্ছি।
নিতাই তো এতক্ষণ ধরে সব শুনছিল, এবার বলে উঠল, স্টেশনের দিকে চলুন না বাবু, এখানে আশেপাশে তেমন কোনো থাকার হোটেল তো নেই। না হলে গনগনিতে নিয়ে যাই, ওখানে আশেপাশে কিছু থাকার হোটেল আছে। অতীশ বলল, হ্যাঁ তাই চলো। সঙ্গে সঙ্গে প্রলয় বলল, জঙ্গলের পাশাপাশি এলাকায় থাকার মজাই আলাদা। তুই চুপ কর, নিতাইদা ঠিক একটা ব্যবস্থা করে দেবে। এবার নিতাইদা বলল, কুর্সিডাঙ্গা গ্রামে ঢোকার বেশ কিছুটা আগে জঙ্গলের পাশাপাশি নতুন একটা গেস্ট হাউস হয়েছে, ওখানে। সঙ্গে সঙ্গে প্রলয় প্রায় লাফিয়ে উঠে আমাদের উদ্দেশ্যে বলল, কিরে, বলেছিলাম না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। জিৎ বলল, আচ্ছা নিতাইদা, ওখানে বলে চুপ হয়ে গেলে কেন? নিতাইদা উত্তরে বলল, না বাবু, সারেন, ওখানে যেতে হবে না, আমি আপনাদের স্টেশনের দিকে নিয়ে যাই, ওখানে থাকার হোটেল পেয়ে যাবেন। প্রলয় চিৎকার করে বলল, মানেটা কি? আমি স্টেশনের দিকে যাব না, আমি ওখানেই যাব। তুমি যে বললে ওখানে নতুন গেস্ট হাউস হয়েছে, তাহলে? নিতাইদা বলল, আসলে বাবু, আমি এদিকটা অত আসি না, তবে লোক মুখে শুনেছি বাড়িটা ভালো না, 5 বছর ধরে বন্ধই ছিল, মাসখানেক হলেও বাড়িটা নতুন করে গেস্ট হাউস হিসেবে চালু হয়েছে, তবে কেউ থাকতে আসে বলে মনে হয় না। 5 বছর আগে বাড়িটাতে 2-3 জন মারা গেছিল, আর তখন থেকেই বাড়িটা বন্ধ ছিল। আমার মুখ দিয়ে কেন যে ওই বাড়ির কথা বেরোলো কে জানে। রাম রাম রাম, আমি আপনাদের কোনো মতেই ওই বাড়িতে নিয়ে যেতে পারবো না, মাফ করবেন, আমি স্টেশনের দিকে যাচ্ছি। প্রলয় বলে উঠল, স্টেশনের দিকে নয়, তুমি ওই বাড়ির দিকেই নিয়ে যাবে আমাদের। এখন চলো। যা হয়েছিল 5 বছর আগে, এখন তো কিছু হয়নি, মিথ্যা ভয় পাচ্ছ। তাছাড়া এগুলো তোমাদের অন্ধবিশ্বাস, কুসংস্কার। কেউ মারা গেলেই সেই বাড়িতে কি ভূত থাকে? সেটা ভূতের বাড়ি হয়ে যায়। জিৎ বলল, কি দরকার, স্টেশনের দিকে চ, ওখানে কোনো একটা হোটেলে আজকে রাতটা কাটিয়ে কাল ভোর ভোর বাড়ির দিকে রওনা দেব। প্রলয় বলল, পাগল নাকি? যতদিনের জন্য এসেছি ততদিনই থাকবো সবাই। 3 দিন এই হোটেলে কাটিয়ে চারিদিকে ঘুরে সমস্ত মনোরম দৃশ্য উপভোগ করে পিসির সাথে দেখা করে তারপরেই ফিরবো আমরা। অতীশ বলল, প্রলয় তো ঠিকই বলেছে, এখনকার দিনে এত অন্ধবিশ্বাস, কবে কি হয়েছে তার জন্য সেখানে থাকা যাবে না, তুমি আমাদের ওই বাড়িতেই নিয়ে চলো। আমিও বললাম, অফিস যখন কামাই করেছি তখন কালকে ফিরে যাওয়ার কথা কোনোভাবেই মানা যায় না, আর সেই কথাটাও অর্থহীন, তাই কালকে তো ফিরছি না। জিৎ বলল, ফিরে না যাস, কিন্তু ওই বাড়িতে যাস না, স্টেশনের সামনে তো হোটেল পেয়ে যাব, সেখানেই চ। কলিং বেলের সুইচ টিপতেই মা দরজা খুলে বলল, কি রে, সারাদিন ছিলিস কোথায়? সেই তো সকালে বেরিয়েছিলিস, জিৎ হসপিটালে ভর্তি, খুব সিরিয়াস অবস্থা তার জন্যে। তারপর থেকে না নিজে কিছু খবর দিয়েছিস, না ফোন তুলেছিস। তোর বাবা তোকে কতবার ফোন করেছে দেখ। আচ্ছা ওসব ছাড়, জিতের শরীর এখন কেমন আছে বল। মায়ের মুখে এই কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। বাইরের বৃষ্টি আমার চোখের জল আর আড়াল করতে পারল না। বৃষ্টির মতোই অঝরে কাঁদছি এখন আমি। জিত আর নেই মা, ওর দেহ সৎকার করেই বাড়ি ফিরছি এখন আমি। আমার কথা শুনে মা বলল, কাঁদিস না, চুপ কর, নিজের রুমে যা, ফ্রেশ হ, আমি একটু পরেই আসছি, তোর সাথে কিছু কথা আছে আমার। মায়ের কথা মতো নিজের রুমে ঢুকে
বিছানায় বসে রইলাম। আমাদের বন্ধুত্ব সুলভ মুহূর্তরা স্মৃতির করিডোরে উথাল পাথাল করছে, এক গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছে। সব অস্পষ্ট, সব ঝাপসা হয়ে যাচ্ছে। কি চাইছি জানি না, তবে এক অস্পষ্ট যন্ত্রণায় কাতরাচ্ছি। এমন সময় মা এসে বলল, মন খারাপ করিস না, আমারও খুব খারাপ লাগছে রে। সেই কত ছোট থেকে জিতকে দেখছি, ছেলে না হলেও ও তো আমার ছেলের মতোই। তবে যে কারণে জিতের আজ এই পরিণতি হলো, সেই কারণটা তুই আমার কাছে সব সময় লুকিয়ে গেছিস, বলেছিস, কিন্তু সম্পূর্ণটা নয়। গড়বেতা থেকে ফেরার কিছুদিন পর থেকেই জিতের এই হাল। ওখান থেকে ফেরার পর তোর চোখে মুখেও বেশ কিছুদিন আমি ভয়ের চিহ্ন দেখেছিলাম। আর আজ তোর বন্ধু এই জগতেই রইল না। এখন তুই আমায় সবটা বলবি। ওই বাড়িতে তোদের সাথে কি এমন ঘটেছিল? ওই বাড়িটার রহস্যই বা কী, যে কারণে জিতকে আজ এভাবে অসময়ে অকালে চলে যেতে হলো? কিছুক্ষণ চুপ করে থেকে আমি মাকে সবটা বলতে লাগলাম।